স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রাজধানীর জুরাইনে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার সকাল থেকেই ছোট ছোট দলে জুরাইন এলাকায় জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে রাস্তা বন্ধ করে আন্দোলনের চেষ্টা করলে এলাকাবাসী প্রতিবাদ জানায়। পরে এলাকাবাসীর সহায়তায় আন্দোলনে নামা ব্যাটারি চালিত রিকশা চালকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসন জানিয়েছে মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বাস্তবায়নের সচেষ্ট পুলিশ। কোনো অবস্থাতেই আদালতের নির্দেশ লঙ্ঘন করতে দেয়া হবে না। এর আগে জননিরাপত্তা বিবেচনায় মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় আদালত। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর জুরাইন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, আমরা যেটি জানি যে এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী মিলে অটোরিকশা চালকদের ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সরিয়েছে বিক্ষোভস্থল থেকে। এখন আসলে কি অবস্থা, সবশেষ কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ রঞ্জন। আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি জুরাইন রেল লাইনের ওপর। এখানেই কিন্তু আজকে সকাল থেকেই যারা অটো বা ব্যাটারি চালিত রিকশা ছিল সেই রিকশা চালকেরা কিন্তু এসে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সড়ক পথ বন্ধ করেছিল, এমনকি রেল লাইনও অবরোধ করেছিল। তার পরবর্তীতে এখানে এই যে স্থানীয় যারা ছিলেন, ব্যবসায়ী যারা ছিলেন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন, তারা এসে এখানে জায়গাটি তাদের নিয়ন্ত্রণে আনেন। এখন সর্বশেষ পরিস্থিতিতে কিন্তু এইখানে যারা স্থানীয় আছেন তারাও কিন্তু এইখানে যাতে আর পরবর্তীতে কোনো নাশকতা না হয় সেই জন্য তারা প্রস্তুত আছেন, এবং যারা আশেপাশে ব্যবসা বাণিজ্য করেন কিংবা আশেপাশে যে সকল লোকেদের বাসা আছে প্রত্যেকেই কিন্তু বের হয়ে এসেছেন যাতে এই সড়ক পথ বা রেলপথ আবারও তারা দখল করে কোনো নাশকতা না করতে পারে। এমনকি এখানে যারা ছিলেন তাদের অনেকেই অভিযোগ করছেন যে আসলে যে সকল লোকেরা ব্যাটারি চালিত রিকশা চালক হয়ে যারা আজকে সকালে এখানে বিক্ষোভ কর্মসূচি করতে এসে সড়ক অবরোধ করেছিলেন তাদের অধিকাংশই নাকি শ্রমিক লীগ কিংবা যুবলীগ, কিন্তু কেউ কিন্তু আসলে স্পষ্টভাবে বলতে পারছে না তারা সেই মানুষটি কে। তবে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা অধিকাংশই কিন্তু এমনটি জানিয়েছিলেন, এবং সর্বশেষ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এই জায়গাটি কিন্তু তারা যাতে কোনো নাশকতা না হয় সেজন্য সর্বোচ্চ সচেতনভাবে আছেন, এবং যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু আশেপাশে খুঁজছেন যে সকালে কারা ছিলেন এই জায়গাগুলোতে নাশকতা করার জন্য। এভাবে কিন্তু এ পর্যন্ত প্রায় 2-3 জনকে তারা গ্রেফতার করেছেন, এবং যারা স্থানীয় ছিলেন তারাও কিন্তু এনে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করেছেন। এবং আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনবো সর্বশেষ আপনি কি দেখেছেন এখানে। আমি সকাল থেকে দেখলাম যে ওই অটো রিক্সাওয়ালারা আসিয়া এখানে অনেক গ্যাঞ্জাম করলো, গ্যাঞ্জাম করার পর রাস্তাঘাট বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পরে অনেক পুলিশ আসছিল, তাকে লাইন থেকে পাথর দিয়ে তাদের দাবড়ে পাঠায় দিছে। তারপর অনেকক্ষণ এইরকম করলো, ভাঙচুর করলো, সিএনজি অটো এগুলো ভাঙচুর করলো, করার পরে ওনারা আমরা কিন্তু আসলে কিছুক্ষণ আগে দেখেছিলাম যে একজন বলছিলেন এমনটি যে সিএনজি ভাঙচুর করা হয়েছে, এবং এছাড়াও এই যে এখন যে জুরাই রেল স্টেশনে আমি দাঁড়িয়ে আছি এর ঠিক পেছনেই কিন্তু বড়ইতলার স্টেশন। এইখানে ঝামেলাটা শেষ হওয়ার পরপরই তারা দৌড়ে চলে যায় বড়ইতলা স্টেশনে, এবং সেখানেও তারা সড়ক অবরোধ করতে এবং রেল অবরোধ করতে চেয়েছিলেন, কিন্তু ওখানে যে উপস্থিত স্থানীয় জনগণ তাদের সহায়তায় তারা সেটি করতে পারেনি, এবং সর্বশেষ কিন্তু এমনটি আমরা দেখতে পাচ্ছি। হাসিব, আপনাকে ধন্যবাদ। রবিবার দুপুরে শপথ নেবেন সিইসি সহ 4 নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সিইসি নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কমিশনার হিসেবে নিয়োগ পান। সার্চ কমিটির প্রস্তাবিত নাম থেকে এই 5 জনকে বেছে নিয়েছেন রাষ্ট্রপতি। 4 দিনের সফরে আজ ঢাকা আসছে মার্কিন সরকারের একটি শ্রম প্রতিনিধি দল। বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি মানসম্পন্ন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সহযোগিতা করতে চায় তারা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদনকারী ও শ্রমিক ইউনিয়নের অংশীজনদের সাথে দেখা করবে দলটি। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন কোম্পানির প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কিভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবেন তারা। গুরুত্বহীন এবং অপ্রয়োজনীয় খাতে কোনো অর্থ ব্যয় করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেল উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোমোটিভ পরিদর্শন করে তিনি বলেন, যেসব অঞ্চলে সড়ক যোগাযোগ ভালো না সেখানে রেল যোগাযোগ উন্নয়ন করা হবে। প্রয়োজনীয় যেখানে সেখানে আমরা অর্থ বিনিয়োগ করব, অপ্রয়োজনীয় অর্থ যেখানে প্রয়োজন নাই সেখানে কোনো প্রকল্প আমরা করব না। সবগুলো একই জায়গায় না করে যেখানে সড়ক পথটা ভালো আছে সেখানে সড়ক পথের উপর নির্ভর করা, যেখানে রেলপথ সেখানে রেলপথকে জোরদার করা, এবং যেখানে রেল কিংবা সড়ক কোনোটাই ভালো না সেখানে নৌপথকে সুযোগ থাকলে সেটাকে ডেভেলপ করা। দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের কুমিল্লা অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতায় অংশ নেয় 1000-এর বেশি শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাবেন কুমিল্লা অঞ্চলের সেরা বাংলাবিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্পাহানি টি লিমিটেডের উপমহাব্যবস্থাপক এইচ.এম. ফজলে রাব্বি। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, শুদ্ধ বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে এই আয়োজন। সেটা আজকেই তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, ভবনে আর শান্তি ভবনে শুক্র ও শনিবার বিকেল 3:30 মানে ডিবিসি নিউজের পর্দায় জমজমাট সংস্কৃতি সংবাদ। দেশ থেকে বিদেশ সপ্তাহ জুড়ে সংস্কৃতি অঙ্গনের সব খবর নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। স্বাগত ডিবিসির সংস্কৃতি সংবাদে। বিনোদন দুনিয়ার এই আয়োজনে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। সৌদি আরবে বসেছে বাংলাদেশের সাংস্কৃতিক মিলন মেলা। রাজধানী রিয়াদের একটি পার্কে বৃহস্পতিবার ছিল গ্লোবাল হারমোনির বাংলাদেশ পর্ব। 4 দিন ব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিনে সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ গানের সুরে মাতিয়ে তোলেন প্রবাসী বাংলাদেশিদের। 20 নভেম্বর শুরু হওয়া এ আয়োজন শেষ হবে 23 নভেম্বর। সৌদি আরবের রিয়াদ থেকে সাইফুল ইসলাম রনির ক্যামেরায় জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। সৌদি আরবে প্রথম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক মাতালেন হাবিব ওয়াহিদ। একের পর এক পারফরমেন্সে মুগ্ধ প্রবাসীরা। এর আগে হাবিব ওয়াহিদ কথা বলেন গণমাধ্যমের সাথে। বলেন, একমাত্র সঙ্গীতই পারে নানা মতের মানুষকে একই সুরে বাঁধতে। নিঃসন্দেহে এটি অনেক সুন্দর একটি উদ্যোগ, বিকজ আমি এটা ফিল করি যে সঙ্গীত আসলে এমন একটা জায়গায় অবস্থান করে যেটা বিভিন্ন মানুষের ভেদাভেদ বলতে আসলে সঙ্গীতটা অনেক বড় একটা মাধ্যম। এটা গানে বার্তা এটাই থাকবে যে গ্লোবাল হারমোনি ছড়িয়ে যাক সব জায়গায়। মঞ্চ মাতান অন্যান্য শিল্পীরাও। সৌদি আরবের মিনিস্ট্রি অব মিডিয়া আয়োজন করেছে গ্লোবাল হারমোনি। দক্ষিণ এশিয়ার 3 দেশ ছাড়াও সৌদি সরকারের সাংস্কৃতিক বিনিময়ের এই উদ্যোগে অংশ নিয়েছে আরও একাধিক দেশ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন আয়োজনে অনুপ্রাণিত তারা। অনেক ভালো, বাংলাদেশের একটা ফিল পাওয়া যায়, বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের সবকিছু এখানে ফুটিয়ে তুলতেছে, সবকিছুতে ভালো লাগে। শুধু সাংস্কৃতিক আয়োজন নয়, বসেছে মেলাও। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই বলছেন একমাত্র সুরই পারে সব ধর্ম বর্ণ মানুষকে এক সুতোয় বাঁধতে। আর সৌদি আরবের এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে সুন্দর সম্পর্কের মেলবন্ধন সৃষ্টি করেছে তা অনন্য এক দৃষ্টান্ত। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, রিয়াদ, সৌদি আরব। 24-এর গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে যে 7টি অগ্রাধিকারমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়নে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে নানান তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সুকৌশলে সংস্কৃতিতে যেসব মতবাদ চাপিয়ে দিতে চেয়েছিল সেগুলো দূর করতে কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। তিনি আরও বলেন, বর্তমানে তরুণদের মধ্যে যে উদ্দীপনা ও নবজাগরণ সৃষ্টি হয়েছে এই চেতনাকে ধরে
ধরে রাখতে 60টি কাজে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রিমেম্বারিং মনসুন রেভলিউশন, তারুণ্যের উৎসব, দেশ জুড়ে প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, সৃজনশীল লেখালেখি কর্মশালা, জাতীয় জাদুঘরে আধুনিক প্রক্ষেপণ ব্যবস্থা, শো ক্রিয়েটর ওয়ার্কশপ আয়োজনের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। এ সময় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের মহাপরিচালকরা উপস্থিত ছিলেন। স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে, এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা, সেটাই 24-এরই একটা অঙ্গীকার। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান, এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে, এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব, এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। সঞ্জীব চৌধুরীর 17তম মৃত্যুবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির সঞ্জীব চত্বরে সঞ্জীব সন্ধ্যার আয়োজন করা হয়। গান, কবিতা পাঠ, নৃত্য পরিবেশন এবং স্মৃতিচারণার মাধ্যমে সঞ্জীব চৌধুরীকে স্মরণ করা হয়। বাংলা গানের এক ক্ষণজন্মা নক্ষত্র সঞ্জীব চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গানে গানে স্মরণ করা হয় বিপ্লব আর সমাজ বদলের চেতনায় উদ্বুদ্ধ শিল্পী সঞ্জীব চৌধুরীকে। টিএসসির সঞ্জীব চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ইউনিয়ন আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীকে স্মরণ করতে উপস্থিত হন ভক্তরা। যখন আমরা দেখি দেশে অরাজকতা নেমে এসেছে, দেশে একটা সংকট চলছে, তখন আমাদের তার কাছে ফিরে যেতেই হয়। গানের মাধ্যমে কিভাবে প্রতিবাদ জানাতে হয়, দ্রোহের চেতনা আমরা তার গানে পাই, এবং তার প্রয়াণ দিবসে আমরা আসলে তাকে স্মরণ করছি। সঞ্জীব সন্ধ্যার আয়োজনে অংশ নিয়ে আনন্দিত শিল্পীরা, তেমনি প্রিয় শিল্পীর গানের সুরে সুরে মেতে ওঠেন শ্রোতারাও। আমাদের কাছে যেভাবে বুঝি আমরা সবসময় তার গান শুনি, অনেক ভালো লাগছে। এরকম আয়োজন প্রত্যেক বছর অনুষ্ঠিত হোক, সেটাই চাই আমরা। ভক্তদের বিশ্বাস, কথা, গান আর লেখায় প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে সঞ্জীব চৌধুরীর চেতনা। ভক্তদের ভালোবাসায় বেঁচে থাকবেন চিরসবুজ সঞ্জীব চৌধুরী। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কৃতি সংবাদে এই ছিল আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।